মডেল সেট সি এর প্রথম প্রশ্নটি হলো, ধরা যাক বাস্তব সংখ্যার সেট আর, অর্থাৎ আর হলো একটি রিয়েল নাম্বারের সেট, এর উপর একটি সম্বন্ধ ক্যাপিটাল আর এমনভাবে সংজ্ঞায়িত যে এ আর বি যদি এবং কেবলমাত্র যদি, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি মড এ মাইনাস বি লেস ইকুয়াল টু 1 হয়, তাহলে আর সম্বন্ধটি হবে নিচে যে চারটি বিকল্প আছে তার মধ্যে কোনটি। আমরা প্রথমে দেখব আর সম্বন্ধটি সসম বা রিফ্লেক্সিভ হবে কিনা। তার জন্য যে সম্পর্কটি এখানে দেওয়া আছে, অর্থাৎ মড এ মাইনাস বি লেস ইকুয়াল টু 1, সেক্ষেত্রে উভয় পদ আমি একই বসাবো। উভয় পদ যদি একই বসাই তাহলে মড হবে এ মাইনাস এ ইকুয়াল টু হয়ে গেল 0, দেখো 0 লেস ইকুয়াল টু 1, অর্থাৎ এক্ষেত্রে আমার এই সত্যটি সিদ্ধ হলো। তাই একে বলতে পারবো আমরা রিফ্লেক্সিভ বা সসম, অর্থাৎ এক্ষেত্রে সম্বন্ধটি আমার সসম হয়ে গেল। এবার দেখব প্রতিসম হবে কিনা। দেখো কন্ডিশনটি আমার দেওয়া আছে মড এ মাইনাস বি লেস ইকুয়াল টু 1, এখানে এ আর বি দুটো সংখ্যার বিয়োগফলের মড হচ্ছে একের থেকে ছোট, তাহলে অবশ্যই এদের উল্টোটা, অর্থাৎ বি মাইনাস এ তাদের মড ও একের থেকে ছোট হবে। তাহলে আমরা বলতে পারবো কি, তাহলে আমরা বলতে পারবো সম্বন্ধটি প্রতিসম বা সিমেট্রিক হবে। এবার দেখব সম্বন্ধটি ট্যানজেটিভ, অর্থাৎ সংক্রমণ হবে কিনা। সম্বন্ধটি সংক্রমণ হবে না। একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি হবে না। দেখো আমরা জানি যে মড 6 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 1, যেটা অবশ্যই লেস ইকুয়াল টু 1 আমরা লিখতে পারবো। এবার যেহেতু প্রথমটি 5 দিয়ে শেষ হয়েছে, তাহলে পরেরটি আমি লিখছি, ধরো মড 5 মাইনাস 4, এটা হচ্ছে ইকুয়াল টু 1, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে লেস ইকুয়াল টু 1। এইবার তুমি দেখো যে প্রথমটি 5 দিয়ে শেষ হয়েছিল, দ্বিতীয়টি 5 দিয়ে শুরু করেছি। এবার দেখবো আমরা 6 এবং 4-এর জন্য এই রিলেশনটি সত্য হচ্ছে কিনা। অর্থাৎ আমরা যদি লিখি মড 6 মাইনাস 4 ইকুয়াল টু 2, দেখো এটা নট লেস ইকুয়াল টু 1, অর্থাৎ 2 একের থেকে ছোট নয়। তাহলে আমরা বলবো যে এটি সংক্রমণ নয়, সংক্রমণ নয়, অর্থাৎ ট্যানজেটিভ নয়। তাহলে সম্বন্ধটি আমার কি হলো, সসম হলো আর প্রতিসম হলো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি, সসম ও প্রতিসম। এরপর 2-এর দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এফ 0 টু ইনফিনিটি থেকে 0 টু ইনফিনিটি সংজ্ঞায়িত করা হয় এমনভাবে যে এফ এক্স ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স, তাহলে এফ অপেক্ষকটি নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে। প্রথমে আমরা দেখব এফ ঐকক বা ইনজেক্টিভ বা 1 1 হবে কিনা। ঐকক মানে ইনজেক্টিভ বা 1 1। দেখো এখানে ডোমেন সেট হলো এটা, ক্লোজ ইন্টারভেল 0 থেকে ইনফিনিটি ওপেন ইন্টারভেল। তাহলে এর মধ্যে আমি যে কোনো দুটো যদি ভ্যালু নিই, অর্থাৎ আমি দুটো ভ্যালু নিলাম, একটা হচ্ছে x1 আর একটা নিলাম x2, যারা পরস্পর কিন্তু সমান নয়, তাহলে দেখবে এক্ষেত্রে এফ অফ x1 আর এফ অফ x2 এই দুটোর ভ্যালুও সমান হবে না। তাহলে আমরা বলতে পারবো যে এফ অপেক্ষকটি ঐকক বা ইনজেক্টিভ, বা এটা 1 1ও বলা হয়। ঠিক আছে, এবার দেখব এফ অপেক্ষকটি পরিব্যাপ্ত হবে কিনা। পরিব্যাপ্ত মানে সাবজেক্টিভ বা অন্ট। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা প্রথমে লিখে ফেলবো যে এক্স বাই 1 প্লাস এক্স, অর্থাৎ যে অপেক্ষকটা আমার দেওয়া আছে এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে আমরা এক্স ইকুয়াল টু বার করবো। দেখো দেখবে এখান থেকে তুমি পাবে এক্স ইকুয়াল টু, তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে পাবে ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। এবার ওয়াই মানে কার মান? ওয়াই মানে প্রসার বা রেঞ্জ, যেটা হচ্ছে এখানে 0 থেকে ইনফিনিটি। এবার দেখো 0 থেকে ইনফিনিটির মাঝে আমি যদি একটা ভ্যালু ওয়াই ইকুয়াল টু 1 নিয়ে নিই, তাহলে এক্সের মান পাওয়া যাবে না, কারণ নিচে 1 বসালে কি হয়ে গেল, এক্স ইকুয়াল টু হচ্ছে অসংগত হয়ে গেল। তাহলে আমরা পাবো এক্স হচ্ছে অসংগত, অসংগত মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে ওয়াই ইকুয়াল টু 1-এর জন্য আমি এক্সের কোনো বাস্তব মান পেলাম না।
এক্স ইনফিনিটি, দেখো ইনফিনিটি হচ্ছে এই 0 টু ইনফিনিটির মধ্যে নেই, তাই আমরা বলবো যে এফএক্স অপেক্ষকটি কি নয় না পরিব্যাপ্ত বা অন্টো বা সাবজেক্টিভ নয়। তাহলে এফএক্স অপেক্ষকটি কি হলো? ঐকক কিন্তু পরিব্যাপ্ত নয়, মানে সাবজেক্টিভ নয়। তাহলে সঠিক উত্তর এক্ষেত্রে হলো এ। এরপর 3 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যদি এফ বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক হয়, এইরকমভাবে সংজ্ঞায়িত হয় যে এফএক্স ইকুয়াল টু হচ্ছে বক্স এক্স। আমরা বক্স এক্সের সংজ্ঞা জানি, না জানলে আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর জি এক্স ইকুয়াল টু হচ্ছে মড এক্স। তাহলে জি কম্পোজ এফ অফ -5/4 আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এফ অফ -5/4 নির্ণয় করি। দেখো এফএক্স ইকুয়াল টু হচ্ছে বক্স এক্স, তাহলে এফ অফ -5/4 ইকুয়াল টু লিখবো বক্স -5/4 ইকুয়াল টু বক্স, এটা মানি -1/1/4। তাহলে আমরা জানি বক্স -1/1/4 মানেই হচ্ছে ইকুয়াল টু -2। এবার আমরা নির্ণয় করব জি কম্পোজ এফ অফ -5/4 এর ভ্যালু। দেখো এফ অফ -5/4 এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে -2। তাহলে এখানে যদি বসাই এফ অফ -5/4 এর জায়গায় -2 বসাই, তাহলে আমরা পাবো জি অফ -2। এবার দেখো জি এক্স ইকুয়াল টু হচ্ছে মড এক্স, তাহলে এক্সের জায়গায় যদি -2 বসিয়ে দিই এক্ষেত্রে, তাহলে আমরা পাবো ইকুয়াল টু মড -2। মড -2 মানে হচ্ছে 2। তাহলে দেখো এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে বি 2। এরপর 4 দাগের প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে আছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড ইকুয়াল টু 3π। তাহলে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে? দেখো শর্টকাট পদ্ধতিতে এটা আমরা খুব সহজেই করতে পারবো, যেহেতু এক্ষেত্রে 3টে টার্ম এর যোগফল আছে 3π। তাহলে প্রত্যেককে যদি আমি সমানভাবে এই 3πটিকে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে কত করে পাবে? কস ইনভার্স এক্স পাবে পাই, কস ইনভার্স ওয়াইও পাবে পাই, আবার কস ইনভার্স জেডও পাবে পাই। তাহলে আমরা বলতে পারছি যে কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু হচ্ছে কস পাই। কস পাইয়ের মান কত? না কস পাইয়ের মান হচ্ছে -1। তাহলে এক্স এর মান পেলাম -1। একইভাবে আমরা ওয়াই এর মান পেয়ে যাব -1 আর জেড এর মান পেয়ে যাব -1। এবার যদি আমরা এই 3টে যোগ করি, তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু -1 আর -1 যোগ করলে হয় -3। দিস ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড -3টা বাঁ দিকে নিয়ে এলে হবে +3 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর কোনটি হবে? না এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে বি। এরপর 5 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়, তাহলে 2x² + 1 এর মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো এই সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। দিস ইমপ্লাইজ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, মানে আমরা জানি কস ইনভার্স এক্স। ঠিক আছে, এবার আমরা কি করব? এই ট্যান ইনভার্স এক্সটাকে কস ইনভার্সে ট্রান্সফার করব। তার জন্য আমরা কি করব জানি, তার জন্য আমরা রাফে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এবার দেখো ট্যানের কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে এক্সের নিচে কিছু নেই, মানে এক্সের নিচে 1 আছে, তাহলে এখানে লম্বটা হচ্ছে এক্স আর ভূমিটা হচ্ছে 1। তাহলে অতিভুজ হবে √1 + x²। তাহলে দিস ইমপ্লাইজ ট্যান ইনভার্স এক্সটাকে আমি যদি কস ইনভার্স এক্সে ট্রান্সফার করি, তাহলে আমরা পাবো কস ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে 1 বাই অতিভুজ মানে √1 + x² ইকুয়াল টু কস ইনভার্স এক্স। তাহলে বোথ সাইড থেকে যদি আমরা কস ইনভার্স বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো 1/√1 + x² ইকুয়াল টু এক্স। এবার যদি উভয় পক্ষকে আমরা বর্গ করে গুণ করি, তাহলে আমরা পাবো দেখো দিস
ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এবার দেখো এটাকে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারবো না, ফাইনালি আমরা লিখতে পারবো, দেখো এটাকে লিখবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর 1টাকে যদি বাঁ দিকে নিয়ে আসলে হচ্ছে -1 ইকুয়াল টু 0। এটা যদি সিধা আচার্যের ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac যদি প্রয়োগ করো তাহলে এখানে দেখবে পাবে 1 প্লাস 4/2a, মানে 2 × 1 মানে 2। দিস ইমপ্লাইজ, দেখো এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে পাবো হচ্ছে 2x স্কোয়ার ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √5। দিস ইমপ্লাইজ -1টাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস √5। তাহলে দেখো এখানে আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে প্লাস √5 আর একটা হচ্ছে -√5। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি। যেহেতু আমরা প্লাস √5 পেয়েছি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ। এরপর 6 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব। মুখ্য মান নির্ণয় করো। সাইন ইনভার্স সাইন 4π/3 প্লাস কস ইনভার্স কস 4π/3। আমরা জানি সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান থাকে ক্লোজ ইন্টারভেল -π/2 থেকে π/2 এর মধ্যে। তোমরা বেশিরভাগ সময় কি করে দাও, এখানে সাইন ইনভার্স এই সাইনটা অমিট করে 4π/3 লিখে দাও, কিন্তু এক্ষেত্রে 4π/3 মুখ্য মান হবে না, কারণ 4π/3 মানে কত ডিগ্রি, 4π/3 মানে হচ্ছে 240 ডিগ্রি, যেটা -π/2 থেকে π/2 এর বাইরে। আবার আমরা জানি কস ইনভার্স এক্স এর মুখ্য মান থাকে ক্লোজ ইন্টারভেল 0 থেকে π এর মধ্যে। এক্ষেত্রেও কস ইনভার্স কস 4π/3 এর মুখ্য মান 4π/3 হবে না। একইভাবে আমরা এরপর কি করব না, এই যে 4π/3 আছে না, এই 4π/3 অ্যাঙ্গেলটাকে একটু ছোট করব। কেমন, যেহেতু নিচে 3 আছে তাহলে 4πকে আমি 3-এর গুণিতক হিসাবে লিখব 3π প্লাস π/3। এবার 3 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো π প্লাস π/3। এবার যে অঙ্কটি দেওয়া আছে সেক্ষেত্রে আমি 4π/3 এর জায়গায় লিখে দেবো π প্লাস π/3। তাহলে আমরা পাবো সাইন ইনভার্স সাইন π প্লাস π/3 প্লাস কস ইনভার্স কস 4π/3 জায়গায় লিখব π প্লাস π/3 ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস সাইন π/3 প্লাস কস ইনভার্স কস 180 ডিগ্রি প্লাস থিটা মানে মাইনাস কস থিটা। তাহলে আমরা লিখবো মাইনাস কস π/3। নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু সাইন ইনভার্সের ক্ষেত্রে ভেতরে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা একেবারে বাইরে সরাসরি বেরিয়ে যায়, দিয়ে হলো হচ্ছে সাইন ইনভার্স সাইন π/3। কসের ক্ষেত্রে ভেতরে মাইনাস থাকলে সেই মাইনাস কিন্তু সরাসরি বাইরে বেরোয় না, সেক্ষেত্রে লিখতে হয় কি, যদি মাইনাসটা বাইরে বার করতে চাও কস ইনভার্সের ক্ষেত্রে তাহলে লিখবে পাই মাইনাস কস ইনভার্স, ভেতরে যে টার্মটি ছিল সেটিই লিখবে মাইনাস বাদ দিয়ে কস π/3। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স সাইন π/3 মানেই হচ্ছে π/3 প্লাস পাই মাইনাস কস ইনভার্স কস π/3 মানেই হচ্ছে π/3। এটা যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো পাই মাইনাস 2π/3। এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো π/3। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো ডি, π/3। এরপর 7 দাগের প্রশ্নটি হলো, যদি এ একটি 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স হয় এবং ডিটারমিনেন্ট 5 অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু 5 হয়, তবে ডিটারমিনেন্ট এ এর মান কত হবে। তাহলে আমার দেওয়া আছে ডিটারমিনেন্ট 5 × অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু 5। যেহেতু এ ম্যাট্রিক্সটির ক্রম 3 × 3, তাই এখানে 3টে রো আছে। এখন যদি আমরা প্রত্যেকটি রো থেকে 5 কমন নিই ডিটারমিনেন্টের দিয়ে যদি বাইরে বার করি তাহলে 3টে রো থেকে 3টে 5 কমন আসবে, তাহলে বাইরে হবে 5-এর কিউ ইন্টু ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু 5। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু, যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো 1/5 তার স্কোয়ার।
এবার যদি আমরা ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ কে শুধু ডিটারমিনেন্ট এ তে কনভার্ট করি তাহলে কি হবে দেখো, তাহলে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ, যেহেতু এ ম্যাট্রিক্সটির অর্ডার 3×3, তাই যখন ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ থেকে ডিটারমিনেন্ট এতে কনভার্ট করব তখন পাওয়ারে এ ম্যাট্রিক্সের যা অর্ডার তার থেকে 1 কমে যাবে, অর্থাৎ ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার 3 - 1 ইকুয়াল টু 1/25। দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ তার স্কোয়ার ইকুয়াল টু 1/25। দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু আমরা পাবো √1/25 মানে ±1/5। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি, ±1/5। এরপর আমরা 8 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব। এ একটি 3×3 ক্রমের ম্যাট্রিক্স এমন হয় যে a² - 5a + 7i = 0। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দেওয়া আছে, সেই দুটি থেকে আমাদের নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি সত্য নির্ণয় করতে হবে। আমরা প্রথমে দেখি বিবৃতি 1 সত্য না মিথ্যা। দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা যদি লিখি a² - 5a + 7i = 0। আমরা যদি প্রথম দুটো থেকে এ কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে এ মাইনাস, জেনে রাখবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সংখ্যা একা থাকতে পারে না, তাহলে এখানে যদি এ কমন নিয়েছি তাহলে 5 এই সংখ্যাটি একা থাকবে না, এর পাশে একটা 5 × i লিখে দেবে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করে লিখবে। প্লাস 7i-টিকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে আমরা লিখবো -7i। এরপরে আমরা এই বাঁ দিকের এটাকে ডান দিকে নিয়ে যাব আর ডান দিকের -7টাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে হবে দেখো -7 যদি বাঁ দিকে আসে তাহলে -1/7 হয়ে যাবে ইন্টু a - 5i ইকুয়াল টু এই বাঁ দিকের এ ম্যাট্রিক্সটি যদি ডান দিকে নিয়ে যায় তাহলে জেনে রাখবে ম্যাট্রিক্সকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে সেটা এ ইনভার্স হিসাবে যায়। তাহলে আমরা কি লিখব, যেহেতু এই এ ম্যাট্রিক্সটি বাম পক্ষের বাঁ দিকে ছিল তাই এ ম্যাট্রিক্সটি ডান পক্ষে যখন যাবে সেই ডান পক্ষের বাঁ দিকেই থাকবে, তাহলে ডান পক্ষে এগিয়ে হয়ে গেল এ ইনভার্স, আর যেহেতু ডান পক্ষ থেকে -7 চলে গেছিল তাহলে শুধু থাকবে হচ্ছে ইন্টু আই। দিস ইমপ্লাইজ বাঁ দিকে যদি -7 দিয়ে ভেতরে -1 দিয়ে যদি ভেতরে গুণ করি তাহলে পাবো 1/7 ইন্টু 5i - a ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু আই মানেই হচ্ছে আমার এ ইনভার্স। তাহলে এ ইনভার্স এর মান পেয়ে গেলাম 1/7 ইন্টু 5i - a। দেখো বিবৃতি 1-এ তাই বলা আছে, তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 1 হচ্ছে সত্য। এবার আমরা বিবৃতি 2 দেখব সত্য না মিথ্যা। দেখো যেটা দেওয়া আছে a² - 5a + 7i = 0, এখান থেকে আমরা লিখতে পারবো a² দেখো লিখতে পারবো 5a - 7i। এবার যদি আমরা উভয় পক্ষকে a দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ aq = 5a² - 7a। এরপর আমরা যদি এই a স্কোয়ারের জায়গায় 5a - 7i বসিয়ে দিই তাহলে দেখো আমরা কত পাবো, তাহলে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ aq = a স্কোয়ারের জায়গায় আমি বসাচ্ছি 5a - 7i দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 25a - 35i, আর যেমন শেষে 7 ছিল -7a। এটা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 18a - 35i। তাহলে আমরা aq এর ভ্যালু পেয়ে গেলাম আর a স্কোয়ারের ভ্যালু আমরা আগেই পেয়েছি। এবার যদি বিবৃতি 2 এর বাম পক্ষে মানগুলো আমরা বসাই তাহলে দেখি কি পাই, aq এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো 18a - 35i -2a², অর্থাৎ এই a স্কোয়ারকে -2 দিয়ে গুণ করে যদি আমরা লিখি তাহলে পাবো আমরা দেখো -10a + 14i, বাকি যেমন ছিল -3a আর একটা হচ্ছে +i ইকুয়াল টু দেখো 18a থেকে যদি 10a বাদ দিই তাহলে 8 থাকে, আবার 8 থেকে যদি 3a বাদ দেওয়া হয় তাহলে 5a থাকে, তাহলে 5a লিখলাম। এবার দেখো -35i + 14i আর +i, অর্থাৎ 14i + i মানে 15i, তাহলে -35i + 15i করলে আমরা পাবো -20i। এবার যদি এখান থেকে আমরা 5 কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে a -
4i। দেখো বিবৃতি 2 এর ডান পক্ষে আছে 5 × a - 4i, তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 2 ও সত্য। তাহলে এক্ষেত্রে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো সি, উভয় বিবৃতি সত্য। এরপর 9 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এ একটি n ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে নিচের 4টে বিকল্পের মধ্যে কোনটি সঠিক হবে আমাদের নির্ণয় করতে হবে। ধরো a = aij, এর অর্ডার হচ্ছে n × n, একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি হবে? তাহলে aij = হবে -aj ফর অল, সমস্ত i এবং j এর মানের জন্য, এবং aij = 0 হবে কখন না, ফর অল যখন i = j, অর্থাৎ i আর j এর মান যদি সমান হয়ে যায় তাহলে aij = 0, অর্থাৎ যেমন ধরো i আর j সমান মানে aii বা ajj = 0 হবে। কেন? কারণ তোমরা জানো যে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলো সব শূন্য হয়। কারণ কর্ণ বরাবর পদগুলোর অবস্থান কেমন হয়? যদি 3 অর্ডারের হয় তাহলে a11, a22, a33। তাহলে তোমরা মনে রাখবে যে একটা ম্যাট্রিক্স যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে aij = -aji হবে সমস্ত i এবং j এর মানের জন্য, আর যদি i = j হয়ে যায় তাহলে aij = 0 হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি? দেখো এখানে সঠিক উত্তর হবে সি, aij = 0 যখন i = j। এরপর আমরা 10 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে ম্যাট্রিক্সের একটি ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণ সমূহের কোনো সমাধান থাকবে না, অর্থাৎ নো সলিউশন হতে হবে। তাহলে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক হতে হবে? যেহেতু নো সলিউশন তাহলে ডেল = 0 হবে। দেখো ডেল মানে কি? ডেল মানে যে ম্যাট্রিক্সটা আমার আছে সেই ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট আকারে লিখলে যেটা পাবো তার মান কি হতে হবে? 0 হতে হবে। অর্থাৎ 1 ডিটারমিনেন্ট -1 2 3 5 -3 2 6 a, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হতে হবে? 0 হতে হবে। দিস ইমপ্লাইজ, তোমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করতে জানো, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবে হচ্ছে 8a + 40, এই ডিটারমিনেন্টের মান = আমরা 0 লিখলাম। এখান থেকে আমরা a এর মান পাবো হচ্ছে -5। এবার আমরা b এর মান নির্ণয় করব। যেহেতু সমীকরণটির কোনো সমাধান থাকবে না তাই সমীকরণটি ইনকনসিস্ট হবে। ইনকনসিস্ট হতে গেলে ডেল 1 এর মানও কি হতে হবে? ডেল 1 এর মান নট ইকুয়াল টু 0 হতে হবে। 0 হলে চলবে না। অর্থাৎ আমরা যে ডেল 1, ডেল 2, ডেল 3 এগুলো কেমার রুলে যেমন শিখেছি, তার যে কোনো একটির ভ্যালু নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা ডেল 1 নট ইকুয়াল টু 0 করলাম। এবার দেখো ডেল 1 কি করে লেখে? ডেল 1 লেখে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে আমি ডিটারমিনেন্ট ফর্মে লিখব এবং প্রথম যে কলমটা আছে সেই প্রথম কলমে আমি এই 3b2 বসিয়ে দেবো। অর্থাৎ প্রথম কলমে আমরা বসিয়ে দিলাম 3b2, বাকি সেকেন্ড এবং থার্ড কলম যা আছে তাই লিখে দেবো। -1 5 6 2 -3 a, এর মান আমরা যেহেতু -5 পেয়েছি তাই লিখে দিলাম -5, এটা হতে হবে নট ইকুয়াল টু 0। তোমরা যদি এই ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করো তাহলে এর মান পাবে দেখবে 7b - 35। তোমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করতে জানো, সেই পদ্ধতিতে ক্যালকুলেশন করবে, এর মান পাবে 7b - 35 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখব 7b নট ইকুয়াল টু 35, দিস ইমপ্লাইজ b নট ইকুয়াল টু 5। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর কোনটি? এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো a এর মান -5 আর b এর মান নট ইকুয়াল টু 5, অর্থাৎ b এর অপশনটি সঠিক।